হ্যালো এভরিওয়ান, আমি দেবিকা সরকার। শুরু করছি আজকে শিক্ষা বিজ্ঞান ক্লাস, যেটা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 এর টপিকে রয়েছে, সিলেবাসে রয়েছে। ফার্স্ট টপিক স্বাধীনতার পরবর্তীকালের যে কমিশন রয়েছে সেই কমিশন। ঠিক আছে, শুরু করছি আজকে রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়? না, রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয় 4th নভেম্বর 1948 এবং এই কমিটির রিপোর্ট পেশ করে হচ্ছে 25th আগস্ট 1949। আচ্ছা, এই রাধাকৃষ্ণন কমিশন জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে কমিশন কি। কমিশন কি তোমরা কি জানো? চলো আমি বলে দিচ্ছি। কমিশন হচ্ছে কোনো একটি বৃহৎ সমস্যাকে সমাধান করার জন্য সরকার প্রদত্ত কতগুলি সদস্য নিয়ে দল গঠন করে, সেই দল কতগুলি রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্ট অনুযায়ী বিভিন্ন রকম সুপারিশ দেওয়া হয়। সেই সুপারিশগুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষমতা সেই কমিশনকে দেওয়া হয়, সেটাই হলো কমিশন। ঠিক আছে, ঠিক তেমনই এটা একটা রাধাকৃষ্ণন কমিশন। আর রাধাকৃষ্ণন কমিশন, এই কমিশনটির নাম কারণ রাধাকৃষ্ণন কমিশনের সভাপতিত্বে মানে এই কমিশন গঠন করা হয়েছিল বলে তো এটাকে রাধাকৃষ্ণন কমিশন বলা হয়। এই কমিশনের কে আরেকটি নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এছাড়া এই কমিশন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, এটা কিন্তু নোট ডাউন করে নাও। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি ছিল? না, সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। নেক্সট, এবার আসছি আমরা হচ্ছে কি সমস্যার জন্য এই কমিশন গঠন করা হয়। দ্যাটস মিন সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল হচ্ছে যে সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সংস্কার ও উচ্চশিক্ষার উন্নতি সাধন করা। সেই কারণে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয়। এবার আমরা দেখে নিই যে এই কমিশন 10 জন সদস্যকে নিয়ে গঠন করা হয়। সেই 10 জন সদস্যদের 3 জন ছিলেন হচ্ছে বিদেশিক সদস্য এবং 7 জন হচ্ছে দেশীয় সদস্য ছিলেন। এই 3 জন সদস্যদের মধ্যে কে কে ছিলেন? তারা হলেন ডক্টর জেমস এফ ডাফ এবং সেকেন্ড হচ্ছে ডক্টর পি গার্ড, থার্ড হচ্ছে ডক্টর আর্থার ই মর্গান। এনারা ছিলেন হচ্ছে 3 জন বিদেশি সদস্য। এরপর আসছি যে বাকি 7 জন যে সদস্য ছিলেন তার মধ্যে একজন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, সেকেন্ড হচ্ছেন যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন নির্মল কুমার সিদ্ধান্ত। এই 10 জন সদস্যকে নিয়ে এই কমিশন গঠন করা হয়। তারপর আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই কমিশন যে মানে সেই সময় তদানীন্তন যে সমস্যা চলছিল সেই সমস্যা দেখার পর এই কমিশনের সদস্যরা একটা রিপোর্ট পেশ করে। ঠিক আছে, সেই রিপোর্টটা কি? সেই রিপোর্টটা বেস করেই সেই কমিশনের বাকি কাজগুলো করা হয়েছিল। সেখানে সেই কোটেশনটা দেওয়া হয়, সেটা হচ্ছে যে রিকনস্ট্রাকশন অফ ইউনিভার্সিটিজ ওয়াজ এসেন্সিয়াল ফর দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আফটার ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ এর মানে হচ্ছে যে স্বাধীনতার পরবর্তীকালে সামাজিক এবং অর্থনৈতিক বিকাশ সাধনের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার রিকনস্ট্রাকশন করা অর্থাৎ পুনর্গঠন করা, সেই জন্য এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। ওকে, দেখে নেওয়া যাক কোন কোন জিনিসগুলো বিচার বিবেচনা করার জন্য রাধাকৃষ্ণন কমিশনকে দেওয়া হয়। সেটা হচ্ছে এক হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য ও উচ্চতর শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা। ঠিক আছে, নেক্সট হচ্ছে অর্থনৈতিক অবস্থা। সেই সময় যে অর্থনৈতিক অবস্থা ছিল তার বিভিন্ন রকম সমস্যা ছিল, সেই সমস্যা আইডেন্টিফাই করা এবং সেগুলো সমাধান করা। নেক্সট থার্ড আসছি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও কাঠামো এবং ক্ষমতা, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ও ক্ষমতা প্রয়োগের সীমা সেটা আর কি দেখা এবং প্রয়োজনীয় বাঞ্ছনীয় যে পরিবর্তন দরকার তা সুনির্দিষ্ট করা। ঠিক আছে, এরপর হচ্ছে যে শিক্ষার মাধ্যম নির্ধারণ করা। তারপর হচ্ছে বেনারস, দিল্লি, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রকম সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সমাধান করা। নেক্সট হচ্ছে শিক্ষার মান যাতে সর্বোচ্চ
পরিমাণে দাঁড়ায় বা মান সর্বাধিক হয় সেদিকে বিবেচনা করা। তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয় স্থাপন করা, মানে অধিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা বিভিন্ন রকম আঞ্চলিক জায়গায় অথবা বিভিন্ন রকম কেন্দ্রীয় এবং আঞ্চলিক জায়গার মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপন করা। তারপর হচ্ছে যে হিউম্যানিস্টিক ও বিজ্ঞান ও কারিগরি শিক্ষা। তোমরা কি জানো হিউম্যানিস্টিক বিষয় কি? হিউম্যানিস্টিক বিষয় বা মানবিক বিদ্যা বলতে বোঝায় সেই বিদ্যাগুলোকে যেগুলো ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, শিক্ষা বিজ্ঞান ইত্যাদিকে বলা হয় হিউম্যানিস্টিক। এই হিউম্যানিস্টিক এডুকেশনের সাথে বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিবিদ্যার সঙ্গে সমতা রক্ষা করে বিভিন্ন রকম কোর্স বা মানে পাঠ্যপুস্তকের কোর্স প্রদান করা এবং সেই পাঠ্য বিষয়বস্তুর সময়সীমা নির্ধারণ করা। নেক্সট আসছি, তারপর বলেছে হচ্ছে ইন্ডিয়ান কালচার, আর্টস, হিস্ট্রি, দর্শন, কলা ইত্যাদি বিভাগের যাতে উচ্চতর শিক্ষা করা যায় তার জন্য ব্যবস্থা করা। এই হয়ে গেল কমিশনের বিচার্য বিষয়। এগুলো মেনলি দেখার কথা বলা হয়েছে। এছাড়া রাধাকৃষ্ণন কমিশন যে বিষয়গুলোর উপর মানে মেন বা মেজর রিকমেন্ডেশন দিয়েছেন বা জোর দিয়েছেন সেই সব বিষয়গুলো আমরা দেখে নেব। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, এক হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যম কি হবে, শিক্ষার মান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার কাঠামো, ধর্মীয় শিক্ষা, পেশাগত শিক্ষা, পরীক্ষা ব্যবস্থা, নারী শিক্ষা, প্রশাসনিক ব্যবস্থাপনা, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। তোমাদের আমি বলে রাখি, এখানে এই যে রিকমেন্ডেশন গুলো রয়েছে, এই রিকমেন্ডেশন গুলোর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য রিকমেন্ডেশন হচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষার মাধ্যম, শিক্ষক, শিক্ষার মান, শিক্ষার কাঠামোটা জানা, তারপর ধর্মীয় শিক্ষা, পরীক্ষা ব্যবস্থা, নারী শিক্ষা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটি। এইগুলো হচ্ছে মেন রিকমেন্ডেশন বা সুপারিশ। এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে? এগুলো থেকে তোমাদের নানা রকম কোশ্চেন আসতে পারে। এছাড়া রাধাকৃষ্ণন কমিশনে আরো কতগুলি বিচার্য বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে শিক্ষকদের বেতন কি হবে, শিক্ষকদের সুযোগ সুবিধা কি দেওয়া হবে, তারপর হচ্ছে যে শিক্ষকদের মৌলিক গবেষণা তাদের উৎসাহ দান করা, সেই সব বিষয়গুলো কিন্তু রাধাকৃষ্ণন কমিশনে বিচার্য বিষয় ছিল। এছাড়া ছাত্রদের নিয়ম শৃঙ্খলা কি হবে, তাদের ছাত্রাবাসের সুযোগ সুবিধা দেওয়া এবং তাদের টিউটোরিয়াল ক্লাসের সুযোগ সুবিধা দেওয়ার কথাও এখানে বলা হয়েছে। এছাড়া ধর্মীয় শিক্ষা সম্পর্কেও কমিশনের বিচার্য বিষয় ছিল। এই বিচার্য বিষয় জানার পর আমরা জানবো তারপর কি হলো। তারপর কমিশনের যে সদস্যগণ নিযুক্ত হয়েছিলেন এই কমিটিতে, সেটা তারা বিভিন্ন দেশের, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন দেশের ঘুরে বেরিয়ে মানে পরিদর্শন করে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন কার্যকলাপ কি ছিল সেগুলো সম্পর্কে তারা জেনেছে। জানার পর কি কি সমস্যা রয়েছে এবং সেসব সমস্যার জন্য কি কি করা উচিত সেই সমস্ত আলোচনা করে তারা একটা রিপোর্টের আকারে তাদের সুপারিশগুলো পরিবেশন করেন। সেই রিপোর্টটি 740 পৃষ্ঠার এবং 200টি রিকমেন্ডেশন বা সুপারিশ রাধাকৃষ্ণন কমিশন দিয়েছেন। এবং সেই রিপোর্ট যে পেশ করেন সেই রিপোর্ট পেশের দিন হচ্ছে 25 অগস্ট 1949। এবার আমরা দেখে নেব যে রাধাকৃষ্ণন কমিশনের গুরুত্বপূর্ণ যে সুপারিশগুলি দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ সুপারিশগুলো কি সেগুলো। আসছি রাধাকৃষ্ণন কমিশনের মতে শিক্ষার লক্ষ্য কি হবে। তো ফার্স্টে আমরা দেখে নিই রাধাকৃষ্ণন কমিশনের মতে নেতৃত্ব গ্রহণ করার যোগ্যতা যেন থাকে, এটা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য। তার মানে কি না, প্রতিটি শিক্ষার্থী যাতে দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে নেতৃত্ব দেবার পাশাপাশি অর্থনৈতিক, শিল্প, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রেও যাতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য। নেক্সট আমরা আসছি গণতান্ত্রিক চেতনার সঞ্চার। এই গণতান্ত্রিক চেতনার সঞ্চার আমরা কি জানি, গণতান্ত্রিকতা মানে কি না হচ্ছে ন্যায় বিচার, সাম্য,
ইকুয়ালিটি বা সমসুযোগ, তারপর হচ্ছে কি সৌভ্রাতৃত্ববোধ। গণতান্ত্রিকতার মূল লক্ষ্য কি? যাতে এই কয়েকটা জিনিসগুলোর বিকাশ সাধন হয় শিক্ষার্থীদের মধ্যে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেননা গণতন্ত্র বিশ্বাস করে যে জীবনের অন্তর্নিহিত ক্ষমতা ও সম্ভাবনার সার্থক পরিণতি ও প্রকাশই হবে শিক্ষার লক্ষ্য। তাই শিক্ষার্থী যাতে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার পায় এবং সাম্যতার বিকাশ তাদের মধ্যে রয়েছে, ইকুয়ালিটি, যাতে শিক্ষা ছাড়া পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা যাতে সমানভাবে প্রত্যেক জাতি পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া আমাদের দেশ ইন্ডিয়া যেহেতু অনেক রকম ধর্মাবলম্বী দেশ, তাই যাতে প্রত্যেক জাতি যাতে পাশাপাশি সৌভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে জাগরিত হয়, সেই জন্য সেই সৌভ্রাতৃত্ববোধ সেই রকম অনুযায়ী শিক্ষা ব্যবস্থা করতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার মধ্যে। তাই গণতান্ত্রিকতায় যেহেতু মূল লক্ষ্য, এছাড়া আমাদের দেশ স্বাধীন, সেই স্বাধীন ভারতে গণতান্ত্রিকতাই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মূল কথা। এছাড়া তার জন্য প্রকৃতি বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এবং মানবতন্ত্র বিষয়ে শিক্ষা দেওয়ার কথা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বলা হয়েছে। এরপর আসছি আমরা হচ্ছে যে চারিত্রিক উন্নতি সাধন করা, যাতে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ, দায়িত্ববোধ এবং তাদের বিভিন্ন রকম চারিত্রিক গুণাবলী, বিচারবোধ যাতে বিকাশ লাভ করে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তারপর আসছি আমরা ভারতীয় সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশ সাধন করা। না, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মূল লক্ষ্য হবে এই ভারতীয় সংস্কৃতি সংরক্ষণ করা এবং বিকাশ সাধন করা। এটার মানে কি না, আমাদের যে কালচার রয়েছে বা সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি এক প্রজন্ম থেকে এক প্রজন্মে ট্রান্সফারেবল হয়। সেই সংস্কৃতি যাতে পূর্ব সংস্কৃতি মানে যেটা পুরাতন অলরেডি, সেই সংস্কৃতি যাতে সংরক্ষিত থাকে, তার জন্য বিভিন্ন রকম শিক্ষার্থীদের সেই রকম অ্যাওয়ারনেস করতে হবে এবং তার বিকাশ সাধন করাও দিকেও লক্ষ্য রাখতে হবে। সেটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশ সাধন করা। এছাড়া নেক্সট আমরা আসছি হচ্ছে প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহার। এক্ষেত্রে কি বলছে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য হবে প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহার। এটার মানেটা কি না, হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আমরা যে ন্যাচারাল রিসোর্স আমরা যে ইউজ করার ফলে সেগুলো আমাদের জীবনে তার গুরুত্ব প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়া যে আমাদের মানব সম্পদ বলতে হিউম্যান রিসোর্সকেই বোঝানো হয়। এই হিউম্যান রিসোর্সকে ভালোভাবে তাদের বিকাশ সাধন করে তারা যাতে সঠিকভাবে জীবিকা অর্জন করতে পারে এবং জীবিকা অর্জনের জন্য যোগ্যতা যাতে অর্জন করতে পারে, তার যথাযথ সুযোগ সুবিধা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকেই করে দিতে হবে। নেক্সট আমরা আসছি যে ভারতের ইতিহাস কিনা, ভারতের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। পূর্ববর্তী কি কি ঘটনা ঘটেছে, আমাদের দেশে কি কি উন্নতিতে বাধাপ্রাপ্ত হয়েছে এবং কোন কোন অশুভ শক্তি আমাদের দেশে এসে আঘাত হেনেছে, সেই সমস্ত সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস থাকতে হবে, যাতে পরবর্তীকালে আমাদের জীবনে কোনো রকম বাধা স্বরূপ হয়ে না দাঁড়ায়। সেই জন্য আমাদের ভারতের হিস্ট্রি অবশ্যই জানতে হবে। নেক্সট আমরা আসছি যে বিজ্ঞান, কারিগরি ও কৃষি শিক্ষার প্রসার। এক্ষেত্রে কি না, যেহেতু বিজ্ঞান জীবিকা অর্জনের জন্য আমাদের সবাইকেই কিছু না কিছু বৃত্তি উপার্জন করতে হয়, তার জন্য যাতে প্রত্যেক শিক্ষার্থী যাতে একদম মানে শিক্ষা ব্যবস্থা থেকে যাতে সেই শিক্ষা লাভ করে, প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো যাতে তাদের অ্যাপ্লাই করতে পারে, সেই জন্য বিজ্ঞান, কারিগরি ও কৃষি শিক্ষার প্রসার করতে হবে এবং সেগুলো উচ্চশিক্ষা যাতে শিক্ষার ব্যবস্থা থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই হয়ে গেল আমাদের শিক্ষার লক্ষ্য। এরপর আসছি আমরা রাধাকৃষ্ণন কমিশনের মতানুসারে শিক্ষার মাধ্যম কি হবে, মানে কোন ল্যাঙ্গুয়েজে শিক্ষার্থীদের শিক্ষা দান করা হবে। প্রথমত বলে রাখি যে রাধাকৃষ্ণন কমিশনে বলা হয় যে উচ্চশিক্ষার জন্য আঞ্চলিক ভাষা সে শিক্ষা গ্রহণ করতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে তাকে ইংরেজি ভাষাই শিখতে হবে। এছাড়া উচ্চশিক্ষা এবং
উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয় রয়েছে সেখানে 3টি ভাষায় শিক্ষা দানের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংলিশ, রাষ্ট্রীয় ভাষা হিসেবে হিন্দি। এরপর আসি কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে, যেমন সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক এবং কারিগরি ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে, যেহেতু আন্তর্জাতিক স্তরে ইংলিশে বা ইংরেজি ভাষাতেই ওখানে সমস্ত রকম পড়াশোনার ব্যবস্থা রয়েছে বা বিভিন্ন রকম রিসার্চের ব্যবস্থা রয়েছে, তো সেই জন্য ইংরেজি ভাষায় সেই সমস্ত বিষয়গুলো মানে কি শিক্ষা দান করা বা শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। মেনলি জোর দেওয়া হয়েছে যে যে মানুষ চাইলেও সংস্কৃত বাদে আঞ্চলিক ভাষাতেই সে উচ্চশিক্ষা লাভ করতে পারে। এছাড়া ইচ্ছা করলেও সেই ইংরেজি ভাষাতেও পড়াশোনার ব্যবস্থা সে পড়াশোনা করতে পারে। এরপর আসছি আমরা হচ্ছে যে ধর্মীয় শিক্ষা সম্পর্কে। রাধাকৃষ্ণন কমিশন ধর্মীয় শিক্ষা, তোমরা দেখে নাও, রাধাকৃষ্ণন কমিশন কিন্তু ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। সেক্ষেত্রে তারা বলেছেন যে ফার্স্টে শুরু করি আমি বিদ্যালয় থেকে, না বিদ্যালয়ে কার্যকলাপ শুরু করার আগে প্রথমে সুষ্ঠু নীরবতা পালন করার পর কয়েক মিনিটের জন্য তারপর তারা প্রাত্যহিক জীবনের যে বিদ্যালয়ের কার্যকলাপ সেটা শুরু করবে। এরপর আসছি আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। না বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি বলছে যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু ডিগ্রি কোর্স করানো হয়, সেই ডিগ্রি কোর্সের ক্ষেত্রে প্রথম বছরে মহাপুরুষের জীবনী এবং সেকেন্ড ইয়ারে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের বাণী এবং থার্ড ইয়ারে ধর্মতত্ত্বের মূল সমস্যা সম্পর্কে আলোচনা করা হবে। এইরকম ভাবে আর কি ধর্মশিক্ষার কথা রাধাকৃষ্ণন কমিশন সুপারিশ। এরপর আসছি আমরা উচ্চশিক্ষার কাঠামো কি হবে। উচ্চশিক্ষার কাঠামোর আগে আমরা দেখে নিই যে কাঠামোটা এক্স্যাক্টলি কি কি রয়েছে। প্রথমে হচ্ছে 12 বছর প্লাস 3 ইয়ার প্লাস 2 ইয়ার প্লাস 2 ইয়ার। এক্ষেত্রে এই 12 বছর হচ্ছে যে আমাদের স্কুল শিক্ষা বা ইন্টারমিডিয়েট কলেজের মধ্যে যে শিক্ষা, আগেকার দিনে কিন্তু ইন্টারমিডিয়েট কলেজ হতো, মানে 6 ক্লাস থেকে 12 ক্লাসে ইন্টারমিডিয়েট কলেজ হতো, আর বাদ বাকি অংশ 1 থেকে 5 অবধি বিদ্যালয়ে পড়াশোনা করানো হতো। সেটা টোটাল ইয়ার হচ্ছে 12 বছর। তাই জন্য দেখো এখানে স্কুল 6 ইয়ার এবং ইন্টারমিডিয়েট কলেজ 6 ইয়ার করা আছে। এরপর যেটা আমাদের উচ্চশিক্ষার মেন কাঠামো যেটা শুরু হয় সেটা হচ্ছে যে এই দেখে নাও 3 বছরের ডিগ্রি কোর্স বা পাস কোর্স, যেটা কলেজে আমাদের পড়াশোনা করানো হয়, এবং 2 বছরের MA বা স্নাতকোত্তর, আর হচ্ছে 2 ইয়ার্স PhD, এটা হচ্ছে গবেষণা করার জন্য। বলে রাখি বর্তমানে কিন্তু এই 2 ইয়ার নেই, এটা হচ্ছে 5 ইয়ার্স হয়ে গেছে। এটা তোমাদের একটা মানে একটা আলাদা মানে এক্সটার্নাল তোমাদের নলেজ দিয়ে দিলাম যে এখন বর্তমানে কিন্তু PhD 5 বছরের হয়, ঠিক আছে। মেনলি রাধাকৃষ্ণন কমিশন যে শিক্ষার কাঠামোটা দিয়েছে সেটা হচ্ছে 12 ইয়ার প্লাস 3 ইয়ার প্লাস 2 ইয়ার প্লাস 2 ইয়ার। ওকে, এই হচ্ছে যে শিক্ষার কাঠামো। এই বিএটাকে বলা হয় স্নাতক, এটাকে MA কে বলা হয় স্নাতকোত্তর, এটা হচ্ছে PhD হচ্ছে গবেষণা করার জন্য। এটাই রাধাকৃষ্ণন কমিশন সুপারিশ দিয়েছেন এই শিক্ষার কাঠামো অনুযায়ী যে শিক্ষা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। এরপর আসছি আমরা পরীক্ষা ব্যবস্থা বা এক্সামিনেশন সিস্টেমের উপর। সেই সময় রাধাকৃষ্ণন কমিশন পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে সেই সময়কার সমকালীন কুটি বিচ্ছিতি থেকে কতগুলি সুপারিশ করেন। যে ফার্স্ট হচ্ছে যে ডিগ্রি কলেজ করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিগ্রি কলেজ করার পর যে চাকরির জন্য যে তার ব্যবস্থা করা হবে সেটার জন্য পুরোটাই না করে দিয়েছেন, অর্থাৎ চাকরির জন্য আলাদা পরীক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে অবজেক্টিভ টেস্ট নেওয়ার কথা, মানে ডিগ্রি কলেজে পরীক্ষার জন্য অবজেক্টিভ টেস্টের উপর। কমিশনের মতে প্রত্যেকটি কোনো শিক্ষার মান নির্ভর করে যোগ্য শিক্ষকের মানের উপর। তাই বিশ্ববিদ্যালয় কমিশন কতগুলি সুপারিশ করেন যে শিক্ষাগত মান বা যোগ্যতা কি হবে সেই সম্পর্কে। কিন্তু তদানীন্তন সেই সময়ে শিক্ষার মান এতটাই খারাপ ছিল যে এবং অর্থনৈতিক অবস্থা বিশ্ববিদ্যালয়ে খুবই খারাপ ছিল। সেই সমস্ত তদানীন্তন সমস্যা দেখে রাধাকৃষ্ণন কমিশন কতগুলি সুপারিশ করে থাকেন। প্রথমে আমরা দেখে নেব যে শিক্ষকের কোন কোন দিকগুলো ইম্পর্টেন্স দিয়েছেন। প্রথমত হচ্ছে যে যোগ্য শিক্ষককে তার গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে স্বীকৃতি দিতে হবে, ঠিক আছে, তাকে পর্যাপ্ত স্বীকৃতি দিতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে 4টি শ্রেণীতে ভাগ করেছেন। ফার্স্ট হচ্ছে অধ্যাপক, যাকে প্রফেসর বলা হয়, তারপরে হচ্ছে রিডার, লেকচারার, ইনস্ট্রাক্টর, এই 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে।
তারপর আসছে যে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলোশিপ থাকতে হবে এবং অধ্যাপকদের যাতে মৌলিক গবেষণায় যাতে তারা অংশগ্রহণ করে সেখানে উৎসাহ প্রদান করতে হবে। এরপর আসছে যে শিক্ষকদের পদোন্নতি নির্ভর করবে দক্ষতা ও পাণ্ডিত্যের উপর। এছাড়া শিক্ষকদের অবসরের বয়স হবে 60 বছর। এছাড়া যারা কর্মযোগ্য তারা চাইলে 65 বছর পর্যন্ত তাদের কর্মকালীন সময় চালিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কমিশন সুপারিশ করেছেন। এরপর আসবো হচ্ছে যে কাজ করার সময়সীমা, চাকরি, প্রভিডেন্ট ফান্ড, ছুটি ইত্যাদি শিক্ষকদের নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ এটার মানে হচ্ছে যে একটাই, যে যাতে শিক্ষক কোন সময়ে আসবে, কতটা সময় তারা কাজ করবে বিশ্ববিদ্যালয়ে এসে, সেটা যদি তাদের কাছে সঠিক ইনফরমেশন যদি না থাকে তাহলে তো তারা আসতে পারবে না। তো সেই সব কারণের জন্য তাদের প্রভিডেন্ট ফান্ড, কাজ করার সময়সীমা এবং চাকরি এবং তাদের ছুটি ইত্যাদি ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে রিফ্রেশার কোর্সের ব্যবস্থা করতে হবে। রিফ্রেশার কোর্স মানে হচ্ছে যে শিক্ষকদের যে সমস্ত পরিবর্তন আসছে শিক্ষাক্ষেত্রে, টিচিং পারপাস ক্ষেত্রে, সেই পরিবর্তনের সাথে সাথে যাতে শিক্ষক নিজের টিচিং স্টাইলটাকেও যাতে আয়ত্ত করতে পারে, তার জন্য বিভিন্ন রকম সংস্থা থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রকম রিফ্রেশার কোর্সের ব্যবস্থা করে থাকে। সেই রিফ্রেশার কোর্স জয়েন করলে শিক্ষকদের তাদের অনেক বেশি স্কিল ডেভেলপমেন্ট হবে। এরপর আসছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কি হবে। এক্ষেত্রে বলা হয়েছে যে উচ্চশিক্ষা প্রবেশের জন্য শিক্ষার মান যেটা হবে 12 বছরের বিদ্যালয় শিক্ষা গ্রহণ করার পরই সে উচ্চশিক্ষার জন্য সে যোগ্যতা অর্জন করবে। তো শিক্ষার মান হিসেবে 12 বছরের বিদ্যালয় শিক্ষাটা শেষ করতে হবে। এরপর আসছি আমরা পেশাগত শিক্ষা। রাধাকৃষ্ণন কমিশনের মতে পেশাগত শিক্ষা বলতে বোঝায় যে কর্ম, জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা এবং অন্তর্দৃষ্টি শিক্ষা দেয়, তাকেই আমরা পেশাগত শিক্ষা বা প্রফেশনাল এডুকেশন বলে। কমিশন পেশাগত শিক্ষার ক্ষেত্রে 6টি বিষয়ের কথা বলেছেন। এক হচ্ছে দেখে নাও আমরা কৃষি, বাণিজ্য, শিক্ষাতত্ত্ব, ইঞ্জিনিয়ারিং, আইন শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান। এই কতগুলি পেশাগত শিক্ষা লাভ করে বৃত্তি বা চাকরি লাভ করার কথা বলেছেন। এছাড়াও ইন্টারমিডিয়েট কলেজে শিক্ষা গ্রহণ করার পর এবং বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করার পর যাতে কোনো শিক্ষার্থী তাদের সামান্য কোনো রকম বৃত্তি উপার্জন করতে পারে বা তার জন্য ব্যবস্থা করতে বলেছে এবং সেই ধরনের শিক্ষা ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এরপর আসছি আমরা নারী শিক্ষার দিকে। রাধাকৃষ্ণন কমিশন নারী শিক্ষা সম্পর্কে যে সুপারিশগুলো দিয়েছেন, চলো আমরা দেখে নিই সেগুলো কি কি। প্রথমত হচ্ছে নারী শিক্ষার জন্য প্রচন্ড পরিমাণে জোর দিয়েছেন এবং বলেছেন যাতে নারীরা যাতে শিক্ষার সমসুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া কো এডুকেশন কলেজের কথা বলেছেন এবং সেই কো এডুকেশন কলেজে যাতে মেয়েরাও সুযোগ সুবিধা পায় এবং ঠিক তার পাশাপাশি যাতে ছেলেদের সামাজিক দায়িত্ব ও সৌজন্য বোধ সম্পর্কে যাতে সচেতন হয় সেদিকে লক্ষ্য রাখার কথা বলেছেন। এছাড়া নারীদের গার্হস্থ্য বিজ্ঞান, তারপর হচ্ছে যে অর্থনীতি, হোম ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ের প্রতি যাতে তারা পড়াশোনা করে সেই জন্য পরামর্শ দিয়েছেন। এরপর আছে রাধাকৃষ্ণন কমিশন প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে কি সুপারিশ করেছেন। প্রথমেই বলে নিই যে এই রাধাকৃষ্ণন কমিশন প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার দায়িত্বভার যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রাদেশিক সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার দায়ভার বহন করবে এবং বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় অনুমোদন ধর্মী বা অ্যাফিলিয়েশন হবে না। অর্থাৎ যে সমস্ত কলেজগুলো অনুমোদন ধর্মী হয়ে রয়েছে সেগুলো যাতে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকে বা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয় তার কথা বলা হয়েছে। এবার আমরা দেখে নিই যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক সংগঠন রয়েছে সেটার কাঠামো ঠিক কিরকম হবে। ফার্স্টে প্রশাসনিক সংগঠনের সব থেকে টপ লেভেলে থাকবে হচ্ছে পরিদর্শক, তারপর থাকবে হচ্ছে আচার্য, তারপর হচ্ছে ভাইস চ্যান্সেলর, তারপর থাকবে সেনেট, তারপর হচ্ছে সিন্ডিকেট এক্সিকিউটিভ কাউন্সিল, তারপর থাকবে হচ্ছে একাডেমিক কাউন্সিল, দেন হচ্ছে ফ্যাকাল্টি, দেন হচ্ছে বোর্ড অফ স্টাডিজ।
এরপর থাকছে হচ্ছে ফিনান্স কমিটি, দেন হচ্ছে সিলেকশন কমিটি। এই টোটালটা সম্পূর্ণ নিয়ে প্রশাসনিক ব্যবস্থাপনা গঠিত হবে, এই সম্পর্কে আর কি রাধাকৃষ্ণন কমিশন সুপারিশ করেছে। এরপর আসছি অর্থ সংস্থা। না, রাধাকৃষ্ণ কমিশন অর্থ সংস্থা সম্পর্কে সুপারিশ করেছেন। কি বলেছেন যে উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষার যাবতীয় খরচ সরকারকে সমস্ত রকম বহন করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জন্য 10 কোটি টাকা মঞ্জুর করতে হবে। এছাড়া এই অর্থ সংস্থার জন্য যাবতীয় কার্যকলাপ করার জন্য রাধাকৃষ্ণন কমিশন ইউজিসি গঠন করার কথা বলেন। এটা একটি রাধাকৃষ্ণন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ, এবং এটি ইউনিভার্সিটি জ্ঞান কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি 1953 সালে গঠন করা হয়। এরপর আসছি রাধাকৃষ্ণন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ কি, সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটি। চলো দেখে নেওয়া যাক গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন কি বলেছেন। আগে বলি গ্রামীণ বিশ্ববিদ্যালয় কেন স্থাপন করার কথা উনি বলেছেন। কারণ 1941 সালে জনগণনা করা হয়। সেই জনগণনা করার পর দেখা যায় যে 85% মানুষজন গ্রামে বসবাস করে, কিন্তু গ্রামের মধ্যে কোনো রকম মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কিছু নেই। তো সেক্ষেত্রে খুবই অসুবিধা। এছাড়া পল্লীর জীবন, সেখানে খুব একটা ভালো উন্নত সাজ সরঞ্জাম বা উন্নত সাংগঠনিক অবস্থানও নেই। সেই জন্য সেই গ্রামের উন্নতিও ভীষণ বাধাপ্রাপ্ত হয়েছে। এছাড়া মানুষের জীবন পল্লীময় থেকে তারা শহরের দিকে চলে যাওয়ার বা শহরমুখী হতে শুরু করেছে। এছাড়া কিছু মানে বেশিরভাগ খুব কম শিক্ষার্থী এই উচ্চশিক্ষা ও মাধ্যমিক শিক্ষা লাভ করতে পারে, কেননা যেহেতু গ্রামে কোনো রকম সুযোগ সুবিধা নেই। এই সমস্ত অসুবিধা দূর করার জন্য কমিশন সুপারিশ করেন যে গ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা। তার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলেন। এবার আমরা দেখি গ্রামের বিশ্ববিদ্যালয়ে উনি কি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক রূপ, সেখানে 4টি বিভাগের কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক স্তরে 8 বছরের বুনিয়াদী শিক্ষা, দ্বিতীয় মাধ্যমিক স্তরে 3 বছরের উত্তর বুনিয়াদী শিক্ষা, এবং তৃতীয় হচ্ছে 3 বছরের কলেজ শিক্ষা, এবং 4 হচ্ছে 2 বছরের উত্তর কলেজীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বা স্নাতকোত্তর স্তর। প্রথমেই বলে দিই যে রাধাকৃষ্ণন কমিশনে প্রাথমিক স্তর সম্পর্কে কোনো বিস্তারিত আলোচনা করেননি। এরপরে আমরা আসছি মাধ্যমিক স্তর। না, মাধ্যমিক স্তরে মাধ্যমিক বিদ্যালয় আবাসিক হবে এবং 30 থেকে 60 একর জমি থাকবে বিদ্যালয়ের জন্য। তার মধ্যে 10 থেকে 15 একর জমিতে বিদ্যালয় গৃহ, ছাত্রাবাস, শিক্ষকদের বাসগৃহ, খেলার মাঠ, শিল্প শিক্ষার ঘর থাকবে। বাকি জমিতে কৃষি শিক্ষা, খেলার মাঠ, পশুচারণ ভূমি ইত্যাদির ব্যবস্থা থাকবে। অন্যান্য গ্রামের ছেলেমেয়েরা যাতে এই গ্রামীণ বিদ্যালয়ে বা মাধ্যমিক স্তর বিদ্যালয়ে আসতে পারে, তার জন্য সেরকম স্থান নির্বাচন করতে হবে। 150-র বেশি ছাত্র থাকবে না মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে। এরপর আসছে আমরা উচ্চশিক্ষা, যেখানে কলেজ শিক্ষা এবং কলেজীয় স্তর এবং বিশ্ববিদ্যালয় স্তরের কথা বলা হয়েছে, যেখানে 3 বছরের কলেজ শিক্ষা ও 2 বছরের উত্তর কলেজীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বা স্নাতকোত্তর স্তরের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে উচ্চশিক্ষার ব্যবস্থা থাকবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অধীনে কয়েকটি কলেজ থাকবে। কলেজ স্নাতক পূর্ব শিক্ষার ব্যবস্থা থাকবে। বিশেষ বিষয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা থাকবে বিশ্ববিদ্যালয়ে। প্রতি কলেজে 300-র বেশি ছাত্র বা শিক্ষার্থী থাকবে না। ঠিক তেমনই বিশ্ববিদ্যালয়েও 2500-র বেশি শিক্ষার্থীর সংখ্যা থাকবে না। বৃত্তি শিক্ষার সঙ্গে উচ্চশিক্ষার প্রস্তুতির ব্যবস্থা থাকবে। দর্শন, ভাষা, সাহিত্য, পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন, দেহবিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে পড়াশোনার ব্যবস্থাপনা থাকবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে গবেষণাগারেরও ব্যবস্থা থাকবে। গ্রামের প্রয়োজনের দিকে দৃষ্টি রেখে শিল্প, কৃষি, অর্থনীতি, মনস্তত্ত্ব, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে স্বাধীনভাবে গবেষণা করার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে। এরপর আমরা বলবো যে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার জন্য রাধাকৃষ্ণন কমিশন একটি পরিচালক সমিতি
থাকার কথা বলেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় যাতে স্বাধীনভাবে নিজেদের কাজ করে যেতে পারে তার সুযোগও থাকবে। কেন্দ্রীয় সরকারের অধীনে গ্রামীণ ও মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। কমিশন গ্রামাঞ্চলে উচ্চশিক্ষার জন্য নতুন পরিকল্পিত ব্যবস্থার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার সুপারিশ করেছে। এই হয়ে গেল রুরাল ইউনিভার্সিটি। এই রুরাল ইউনিভার্সিটি সম্পর্কে কিন্তু এক শর্ট কোশ্চেন আসতে পারে যে রুরাল ইউনিভার্সিটি বা গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ কোন কমিশন করেছেন, সেটা কিন্তু রাধাকৃষ্ণন কমিশন। এটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। ইভেন রাধাকৃষ্ণন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এই শেষ হয়ে গেল আমার রাধাকৃষ্ণন বিশ্ববিদ্যালয়ের কমিশন পুরো চ্যাপ্টারটি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে তোমাদের ডাউট সম্পর্কে তোমরা লিখবে। ইভেন তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের ভিডিওটি পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক বাটন প্রেস করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।